আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি আইসিটির চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML এর আজকে আমাদের ওয়েব ডিজাইন পরিচিতির চমৎকার 14 নাম্বার লেকচার। তো আজকে এই 14 নাম্বার লেকচারে আমরা আলোচনা করব আমাদের নতুন যে সূত্র সেই সূত্রটা এবং এরপরে প্র্যাকটিস করব পরীক্ষায় কিভাবে এখান থেকে প্রশ্ন আসে সেটা। তো আজকের ক্লাসের শুরুতেই আমি একটা সারপ্রাইজড বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করি। বিষয়টা হচ্ছে তোমরা যারা আমার এই ক্লাসগুলো করো ম্যাক্সিমাম স্টুডেন্টদের সাথেই কিন্তু আমার কোনো পরিচয় নাই। তুমি আমাকে দেখো নাই, আমিও তোমাকে দেখি নাই। অফলাইনে আমার সাথে তোমার কোনো পরিচয়ই নাই, তোমরা হচ্ছে কি আমার অনলাইন স্টুডেন্ট। তো যখন আমার এই ক্লাসগুলোতে আমার অফলাইনের স্টুডেন্টরাও উপস্থিত থাকে তখন সেই ক্লাসটা একটু অন্যরকম অনুভূতিমূলক আমার কাছে মনে হয়, একটু সারপ্রাইজ লাগে যে হ্যাঁ আমি এতদিন যাদেরকে পড়াচ্ছিলাম দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার ক্লাসগুলোতে ওরা অংশ নিয়েছে। তা আমাকে ওরা চিনে না, ওদেরকে আমি চিনি না, জাস্ট অনলাইনে পরিচয় আর ক্লাস করে এতটুকুই। কিন্তু যখন আমার অফলাইনের স্টুডেন্টরা ক্লাসে চলে আসে তখন এই অনুভূতিটা একটু অন্যরকম লাগে যে আমার অফলাইন স্টুডেন্টদেরকে নিয়ে আমি এখন অনলাইনে ক্লাস করতেছি সকল বাচ্চাদেরকে সাথে নিয়ে। তো সেই ধারাবাহিকতার প্রেক্ষিতে এটা আজকে নতুন না, আমার বিগত একটা ব্যাচ বা দুইটা ব্যাচ এরকম আমার অফলাইন স্টুডেন্টরাও অনলাইনের এই ক্লাসগুলোতে অংশ নিয়েছে। তো আজকে তোমাদের সামনে দুইজন নতুন অতিথি জয়েন করছে। তো ওদের নাম তোমরা দেখতে পাচ্ছ, একজনের নাম হচ্ছে মৌমিতা আর একজন হচ্ছে মিথিলা। তো এই যে মিথিলা আর মৌমিতা ওরা হচ্ছে আমার অফলাইন ব্যাচের স্টুডেন্ট। তো অফলাইন ব্যাচের স্টুডেন্ট ওরা আজকে আমাদের সাথে বা তোমাদের সাথে চেষ্টা করতেছে এই ক্লাসগুলো উপভোগ করার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ মিথিলা আর হচ্ছে মৌমিতা, তোমাদের ক্লাসগুলোতে অংশ নেওয়ার চেষ্টা করতেছো বা আশা করি চেষ্টা করবা। তো দেখবা আস্তে আস্তে যে অনলাইনে জমে কীভাবে বাচ্চারা পড়ে এবং তোমরাও সেভাবেই আশা করি পড়তে পারবা বা বুঝতে পারবা যে এভাবেও পড়া যায়। তো খুশি হলাম মৌমিতা আর মিথিলা জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, তাহলে আমরা শুরু করি এখন ক্লাস। আর বাকিদের উদ্দেশ্যে বলি, ক্লাসে মোটামুটি 14 জন জয়েন করছো। তো এর মধ্যে 2 জন হচ্ছে আমার অফলাইন স্টুডেন্ট, অর্থাৎ আমি ওদেরকে অফলাইনে পড়াচ্ছি বা পড়িয়েছি, এখনও পড়তেছে। আর ওরা হচ্ছে আমার এলাকার বলতে আমি যে এলাকা থেকে ক্লাস করাচ্ছি নারায়ণগঞ্জ এই এলাকার। তো সেক্ষেত্রে অন্যরকম অনুভূতি কাজ করে যে হ্যাঁ আমার এই যে অনলাইন ক্লাসে যে বাচ্চারা জয়েন করে সেগুলো হচ্ছে দূর দূরান্তে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, কথার কথা। কিন্তু যখন আমার এলাকার এবং আমার জেলার মানুষ জয়েন করে তখন এটা অন্যরকম অনুভূতি লাগে আমার কাছে। আচ্ছা, তো মমিতা আর মিথিলা তোমরা কি আমার কথাগুলো শুনতে পাচ্ছ? আমাকে জানাই একটু। জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, আচ্ছা, তো দেখো তাহলে আমরা শুরু করি। তো আমরা কিন্তু তোমাদেরকে আজকে ক্লাসের শুরুতেই বলছিলাম এই যে স্লাইডটা একটু মুখস্থ করতে হবে বা এই সূত্রটা দেখতে হবে। আমাদের টপিকটার নাম কি? পরীক্ষাতে আমাদের আসলে এভাবে প্রশ্ন হয় যে ওয়েবসাইটের উত্তম কাঠামো বের করার কিছু সূত্র আমাদের জানতে হয়। এটা বিশেষ করে গহনঙে আসে। আমরা কিন্তু 1 থেকে মোটামুটি 5টা সূত্র বিগত ক্লাসগুলোতে পড়াইছি, আজকে 6 নাম্বার সূত্রে যাব। আমি তোমাদেরকে বলছিলাম যে এই সূত্রগুলো মনে রাখতে হবে, কারণ পরীক্ষাতে গহনঙে যখন প্রশ্নগুলো আসবে তখন আমাদের ব্যাখ্যা লিখতে হবে। আসলে আমরা জানি HTML যে অধ্যায়টা, এই অধ্যায়টা হচ্ছে স্ট্রাকচার নির্ভর অধ্যায়। স্ট্রাকচার অর্থাৎ যেখানে আমাদের ফরম্যাট অনুযায়ী HTML কোড করতে হয়। কিন্তু এই যে আমরা এখন যেটা শিখতেছি এটা হচ্ছে আমাদের HTML এর বাহিরে, অর্থাৎ HTML ছাড়া যখন পরীক্ষাতে ব্যাখ্যামূলক প্রশ্ন আসে তখন আমাদের এগুলো শিখতে হয়। তো এর মধ্যে আমাদের এটা হচ্ছে আমাদের পরবর্তী যে স্পেশাল টপিক সেটার নোট। অর্ঘ্য দেখতে পাচ্ছ না, তোমার হয়তো নেটের সমস্যা, একটু কষ্ট করে লিঙ্ক কেটে দিয়ে জয়েন করতে হবে। তো যেটা বলতেছিলাম, আমরা বিগত এই 13 নম্বর পর্যন্ত যে ক্লাসে ছিলাম, কোশ্চেন যদি হাইব্রিড লিনিয়ার থাকে তাহলে কোনটা সুবিধাজনক হবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন বলছে তানিম, আমি তানিমের প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করতেছি, একটু ওয়েট করো। তো তানিমের প্রশ্ন আমি একটু পড়তেছি। তো তানিম বলতেছে যে হ্যাঁ একটু ওয়েট, হ্যাঁ তানিম বলতেছে যে কোশ্চেনে যদি হাইব্রিড লিনিয়ার নেটওয়ার্ক কাঠামো থাকে তাহলে কোনটা সুবিধাজনক হবে। আসলে মনে রাখবা হাইব্রিডটাই সুবিধাজনক হবে, বেশিরভাগ হাইব্রিড কাঠামোই বেশিরভাগ সুবিধাজনক হয়।
কারণ হাইব্রিড কাঠামো হচ্ছে কি আমাদের একটা ওয়েবসাইট তৈরি করার স্ট্রাকচারের বড় কাঠামো, এটা দিয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করা যায়। তারপরও যেটা বলছো আর কি তানিম, আমি এটা আবার পরে বিশ্লেষণ করে বলবো। আপাতত এই অংশ থেকে যতটুকু পরীক্ষা আসে অতটুকু আলোচনা করলেই হবে, দেন পরবর্তীতে এক্সট্রাগুলো শিখবো, ঠিক আছে? তো মনে রাখবা জাস্ট আমাদের হাইব্রিড অংশটা বেশি ইম্পর্টেন্ট। তো আমরা 1 থেকে 2, 3, 4 এবং 5 পর্যন্ত পড়েছিলাম। এখন আজকের ক্লাসে আমরা 6 নং যেই সূত্র আছে সেই সূত্রটা দেখব, এরপরে আমরা প্র্যাকটিস করব। তো মনোযোগ দিবা, হ্যাঁ মিথিলা মমিতা তোমরা মনোযোগ দিও। আমরা হয়তো বা এগুলো সবাই পড়ছি না, এই যে 1 থেকে 6টা সূত্রই তোমাদের আমি দেখাইছিলাম, এই যে 6 নম্বর সূত্রটা দিয়ে মনোযোগ দাও। তো 6 নং সূত্রের মধ্যে বলতেছি কি যে উদ্দীপকে যদি নেটওয়ার্ক কাঠামো বা হাইব্রিড কাঠামোর কথা বলা থাকে তাহলে কোন কাঠামো ব্যবহার করা সবচেয়ে সুবিধাজনক হবে? সূত্র হচ্ছে হাইব্রিড কাঠামো। আমি তোমাদের কিন্তু কাঠামোগুলো পড়াইছি। আমাদের ওয়েবসাইটে কাঠামো 4 প্রকার, ট্রি কাঠামো, তারপর হচ্ছে নেটওয়ার্ক কাঠামো, তারপর হচ্ছে লিনিয়ার কাঠামো এবং হাইব্রিড কাঠামো। মিথিলা মমিতা মেবি একটা ক্লাসে তোমরা পাইছিলে এই অংশটা, মনে আছে? কাঠামোগুলো পড়াইছিলাম। হ্যাঁ হ্যাঁ, এখন কথা হচ্ছে এই বিষয়গুলো আমাদের যখন থাকবে যে 2টা কাঠামো দেওয়া আছে, কোনটা ব্যবহার করা সবচেয়ে ভালো ব্যাখ্যা করো। তো এই জন্য এই 6টা সূত্র আমাদের পড়তে হবে। হ্যাঁ, তো আমরা দেখব উদ্দীপকে অনেক রকম কাঠামো থাকতে পারে। আসলে কমপক্ষে 2টা কাঠামো দেওয়া থাকে। এখন এই 2টা কাঠামোর নামটাও খুঁজে বের করতে হয় এবং কোনটা ব্যবহার করা সবচেয়ে ভালো সেটা আমাকে লিখতে হয়। তো এখানে আমাদের 6 নং সূত্রে বলতেছে যে যদি উদ্দীপকে নেটওয়ার্ক কাঠামো এবং হাইব্রিড কাঠামো লেখা থাকে, আমরা সবসময় উত্তর দিব কি হাইব্রিড কাঠামো বেশি সুবিধাজনক। এটা কেন? এটা আমাদের সূত্রের ধারণা, এটা আমরা বুঝতে পারবো যখন প্র্যাকটিস করব। ওকে, তো সূত্রটা আশা করি সবার ক্লিয়ার হয়েছে, সূত্রটা বুঝতে পারছেন। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অংশে। থ্যাংক ইউ আফিফা মোবাশিরা জয়েন করছো, নিয়মিত ক্লাস করো আশা করি, চেষ্টা করবা। রিয়াদ জয়েন করছো, থ্যাংক ইউ। মোটামুটি আসছো অনেকেই, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। আমরা এখন নেক্সট যাচ্ছি, তো পরবর্তী অংশে যাই আমরা। তো এটা হচ্ছে সূত্র আর কি, মনে রাখবা। এখন আমরা একটু প্র্যাকটিস করব, পরীক্ষাতে আমাদের বোর্ড পরীক্ষা যেভাবে প্রশ্ন হয় সেটা আমরা একটু প্র্যাকটিস করে দেখি কীভাবে উত্তর করতে হয়, ঠিক আছে? জাস্ট মনে রাখবা যে কাঠামোগুলা কি কি থাকবে আর কোন কাঠামো থাকলে কোনটা উত্তর করতে হবে। তো চলো আমরা এখন যাই, আমাদের একটা পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করি যেটা থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে। বাকিদের বলতেছি তোমরা একটু মনোযোগ দিয়ে থাকবা, হ্যাঁ। আর যারা আর কি নতুন এটা দেখতেছো আজকেই প্রথম, জাস্ট একটু কষ্ট করে বিগত লেকচারগুলো একটু যদি দেখতে পারো তাহলে ইজি হবে তোমাদের জন্য। তাহলে আমি একটু দেখাচ্ছি আমাদের আজকে স্পেশাল যে প্রশ্ন সেটা, এটা আমাদের হচ্ছে দিনাজপুর বোর্ড 2019 সালে আসা প্রশ্ন। মমিতা মিথিলা তোমাদের তো গাইড আছে, পেজ বে করতে পারো 348 পৃষ্ঠা। গাইড বে করলেও হবে, না বে করলেও সমস্যা নাই, আমি তো বুঝাই পড়াবো। দেখো আমাদের পরীক্ষাতে এরকম বর্ণনামূলক প্রশ্ন থাকবে মাঝে মধ্যে, সবসময় না। HTML অধ্যায় থেকে যখন আমাদের সিকিউ আসে ম্যাক্সিমাম প্রশ্নই আমাদের HTML করতে হয়, HTML ফরম্যাট দিয়ে উত্তরটা সমাধান করতে হয়। তো আমাদের এই যে কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলো উদ্দীপক সংক্রান্ত, যেমন দেখো এটা একটা HTML অধ্যায় থেকে আসা প্রশ্ন, কিন্তু এখানে কোনো HTML এর কিছুই দেওয়া নাই। এখানে যেগুলো লেখা সেগুলো সব হচ্ছে জাস্ট বাংলায় উদ্দীপক। তো বাংলায় উদ্দীপক থাকলে সেখান থেকে মনে রাখতে হবে HTML থেকে প্রশ্ন হয় নাই, প্রশ্ন হয়েছে HTML এর আগের অংশ থেকে, যার নাম ওয়েব ডিজাইন পরিচিতি, আর যেটা আমরা এখন পড়তেছি। কথাটা খেয়াল রাখো, যদি পরীক্ষাতে উদ্দীপকে HTML এর কোনো ফরম্যাট না থাকে তখন মনে রাখবা HTML অধ্যায়ের প্রথম অংশ থেকে প্রশ্ন করা হয়েছে। যেমন আমি তোমাদের দেখাই পরবর্তী একটা পরীক্ষার প্রশ্ন, এটা হচ্ছে মনে করো যে আলিম পরীক্ষার প্রশ্ন। এখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ এই যে এগুলো হচ্ছে তোমার HTML এর কোড, যেমন হেড, টাইটেল, বডি, তারপর হচ্ছে বডি ক্লোজ, HTML ক্লোজ, তারপর হচ্ছে টেবিলের একটা অংশ, এগুলোকে বলা হয় HTML থেকে আসা প্রশ্ন। আমার কথা ক্লিয়ার বুঝতে পারছো তো? HTML থেকে আসা প্রশ্নের প্যাটার্নটা একরকম হয়, আর সরাসরি যদি আমাদের ব্যাখ্যামূলক থেকে প্রশ্ন হয় সেগুলো হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি থেকে আসে, যেটা আমরা এখন পড়তেছি। কথা কি বুঝতে পারতেছো? একটু আমাকে জানাও প্লিজ, রেসপন্স করো। আজকে রিমা আসে নাই, রিমা বলতে হ্যাঁ রিমা জয়েন আসেনি, বুঝছো এতটুকু? আচ্ছা, তো খেয়াল রাখতে হবে, হ্যাঁ খেয়াল রাখতে হবে যে আমার HTML ফরম্যাটটা কখন আসে আর কখন বাংলা কথা আসে। এখন চলো আমরা একটু বাংলা কথাটা একটু পড়ি। সবাইকে বলতেছি ভালো করে উদ্দীপক পড়তে হবে, বুঝতে হবে যে এখানে কোন কোন কাঠামোর কথা বলা হয়েছে। আমাদের বলে দিবে না যে এখানে এই কাঠামো ওইখানে ওই কাঠামো, এগুলো বলে দিবে না, জাস্ট আমাদের এগুলো কি করতে হবে, আমাদের এখানে বের করে নিতে হবে।
তো বলতেছে যে পত্রিকার অনলাইন ভার্সনের ই পেপার প্রথম পেজ থেকে পরপর প্রতিটি পেজ সাজানো থাকে। এজন্য পাঠকগণের এ ধরনের পত্রিকা পড়ার প্রতি আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ক নামক বহুজাতিক কোম্পানির ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে খেয়াল রাখে যাতে তাদের প্রতিষ্ঠানের যে কোনো তথ্য খুঁজে পেতে অসুবিধা না হয়, কারণ এই ধরনের ওয়েবসাইটের পেজগুলো অনেক দিক থেকে সংযুক্ত থাকে। তাছাড়া সৌন্দর্য বৃদ্ধির দিকেও কি হয়, এটা নজর দেয়। সৌন্দর্য বৃদ্ধির দিকেও কি হয়, নজর দেয়। আমি মনে হয় এটা তোমাদের প্র্যাকটিস করাইছিলাম হয়তো একটা ক্লাসে, আমার ক্লাসটা রেকর্ড ছিল না, যাই হোক আমি আজকে আবার দেখালাম। দেখো এই জিনিসটা। তো এই যে আমরা এতটুকু অংশ পড়লাম, এতটুকু অংশের পর আমার বুঝতে হবে যে ক নামক যে ওয়েবসাইট তৈরি করা হচ্ছে, ক নাম যে কোম্পানি, সেই কোম্পানি ওয়েবসাইটটা কী কাঠামো হইতে পারে। পরবর্তীতে আরেকটা কোম্পানি নিয়ে কথা বলছে, খ কোম্পানি। খ কোম্পানি তাদের ওয়েবসাইটের পেজগুলো এমনভাবে তৈরি করেছে যার মূল পেজের সাথে অন্যান্য পেজের কি আছে, লিঙ্ক যুক্ত থাকে। এখন এই বিষয়গুলো তোমার পড়া বুঝতে হবে। আমি অর্ঘ্যর প্রশ্ন পড়ে নিব, অর্ঘ্য এখন উত্তর দিতে পারতেছি না, দুঃখিত। তো মিথিলা, মমিতা খেয়াল রাখো, আমরা প্রথমত উদ্দীপকটা পড়ছি। উদ্দীপকটা পড়ার পর আমরা উদ্দীপকটা যদি না বুঝি আমরা একটু প্রশ্নের দিকে যাব। চল আমরা প্রশ্নের দিকে একটু খেয়াল করি। আমাদের আসলে এখানে গহনং প্রশ্নটায় আমাদের এই টপিক থেকে প্রশ্ন আসে। কি বলছে গহনঙে, যে ক এবং খ কোম্পানির ওয়েব পেজের কাঠামো দ্বয়ের মধ্যে কোনটি ব্যবহার করা সুবিধাজনক, যুক্তিসহ মতামত দাও। সবাইকে বলতেছি প্রশ্নের দিকে খেয়াল করো। প্রশ্নে কি বলছে, প্রশ্নে বলতেছে যে উদ্দীপকে দুইটা কোম্পানির নাম বলছে, একটা ক কোম্পানি, একটা খ কোম্পানি। এখন এই দুইটা কোম্পানি দুই রকমভাবে ওয়েবসাইট তৈরি করে তাদের বিজনেস করে। ক কোম্পানি কোন ওয়েব পেজ তৈরি করছে বা কোন ওয়েবসাইট তৈরি করছে এটা আমাকে প্রথমে বলতে হবে, এবং খ কোম্পানি যে ওয়েবসাইট তৈরি করছে সেটার নাম কি এটাও বলতে হবে। এরপরে বলতে হবে এই দুইটা কোম্পানির ওয়েবসাইটের যে বিজনেস প্রক্রিয়া এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি সুবিধাজনক ব্যবহারের দিক থেকে, এটা আমাকে বলতে হবে। প্রশ্ন হচ্ছে এটাই যে ক এবং খ কোম্পানি যারা ওয়েবসাইট নিয়ে কাজ করতেছে বা বিজনেস করতেছে তাদের ওয়েবসাইটের মধ্যে কোনটা বেশি সুবিধাজনক, ব্যবহার করা সুবিধাজনক। এখন এটা হচ্ছে প্রশ্ন। এখন আমাকে একটু বইলো, মিথিলা আসো, মমিতা আসো, তোমরা সহ বাকিরা আসো, প্রশ্ন কি বুঝতে পারছো? মেন প্রশ্ন হচ্ছে এটা, কোনটি ব্যবহার করা বেশি সুবিধাজনক। বুঝতে পেরেছ প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন বুঝতে হবে। জাস্ট প্রশ্ন হচ্ছে যে দুইটা কোম্পানির ওয়েবসাইট যে আছে এর মধ্যে কোন কোম্পানি ওয়েবসাইট ব্যবহার করা সবচেয়ে বেশি সুবিধাজনক। আচ্ছা না, ডাইনামিক হবে না, এগুলো ডাইনামিকের অংশ না। মৌমিতা আর হচ্ছে মিথিলা একটু আমাকে জানাও তোমরা কি এই প্রশ্নটা বুঝছো কিনা। প্রশ্ন কিন্তু এটাই, কোনটি ব্যবহার করা সুবিধাজনক। আচ্ছা, এখন কথা হচ্ছে, এখন তো স্যার আমরা নামই জানি না, নাম জানি। আচ্ছা হাইব্রিড বলছো, থ্যাংক ইউ। আমরা তো ক কোম্পানির ওয়েবসাইটের নাম কি জানি না, খ কোম্পানির ওয়েবসাইটের নাম কি জানি না। এখন আমরা এগুলো বের করব। দেখো তোমরা ক কোম্পানির যেই ওয়েবসাইট সেটা কি হইতে পারে, সেটা কি ট্রি হবে, নেটওয়ার্ক হবে, লিনিয়ার হবে নাকি হাইব্রিড হবে, এটা খুঁজে বের করবা। এটা বের করার নিয়ম আছে, টেকনিক বলতেছি। উদ্দীপকে লেখা আছে ক নামক কোম্পানি বহুজাতিক কোম্পানি ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে খেয়াল রাখে তাদের প্রতিষ্ঠানের যে কোনো তথ্য খুঁজে পেতে যাতে অসুবিধা না হয়। এটা বুঝছি, এটার মধ্যে কিছু নাই, কারণ এ ধরনের ওয়েবসাইটের পেজগুলো অনেক দিক থেকে সংযুক্ত থাকে, লিঙ্ক। এই লাইনটা খেয়াল রাখবা। একটা ওয়েবসাইট তৈরি করেছো, কারেন্টের জন্য মিস করলাম অনেক কিছু, সমস্যা নাই, কারেন্ট একটু হইতেই পারে, কষ্ট করে ক্লাস করো। যেটা বলতেছিলাম, উদ্দীপক থেকে বুঝতে হবে ক কোম্পানি ওয়েবসাইটের নাম কি আর খ কোম্পানি ওয়েবসাইটের নাম কি। তো বলতেছে এখানে যে ক কোম্পানির ওয়েবসাইটের পেজগুলো অনেক দিক থেকে লিঙ্ক সংযুক্ত থাকে, তাছাড়া এই ওয়েবসাইট সৌন্দর্য বৃদ্ধির দিকেও নজর দেয়। এখন এই দুইটা লাইন দ্বারাই বুঝতে হবে এই ক কোম্পানির ওয়েবসাইটটার নাম কি। 4 রকম ওয়েবসাইট আছে, এর মধ্যে একটা না একটা হবে। এখন আমি কেমনে বুঝবো, এই জন্য তোমাদের বলছিলাম 4টা ওয়েবসাইটের যেই তোমার গঠন আছে, স্ট্রাকচার আছে, সেগুলো মনে রাখতে হবে। আমি তারপরেও তোমাদের সুবিধার জন্য আজকে দেখা দিচ্ছি। আমরা জানি যে সৌন্দর্য বৃদ্ধির জন্য যে ওয়েবসাইট ব্যবহার করা হয় সেই ওয়েবসাইটটার নাম কি, আমি তোমাদের দেখা দিই, জাস্ট ওয়েট করো। দেখো একটা ওয়েবসাইটের গঠনে আমরা পড়ছিলাম যে হাইব্রিড কাঠামো বা কম্বিনেশন কাঠামো। এইখানে একটা পয়েন্ট তোমাদেরকে আমি ক্লাসে পড়াইছিলাম
যে এই ধরনের ওয়েবসাইট কাঠামোতে ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধি করা হয়। এটা কিন্তু আমরা বেসিক ক্লাসে পড়ছিলাম, যারা পড়ছিলাম দেখো মনে পড়ে কিনা। আর মিথিলা মমিতা দেখো, এটা হচ্ছে আমার বেসিক ক্লাস, এটা আমরা পড়ছিলাম ওয়েবসাইটের 4টা কাঠামোর মধ্যে। এই কাঠামোর মধ্যে এই কথাটা আমরা পড়ছিলাম এক সময়, হয়তো তোমাদের শিট দিয়েছিলাম, ওই শিটের মধ্যে লেখা ছিল। দেখো এবার ম্যাচিং হয় কিনা এই কথাটা, এই লাইনটা দেখো ম্যাচিং বুঝতে পারো কিনা, যে হাইব্রিড কাঠামোতেই আমাদের ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধি করা হয়। আর পরীক্ষা যদি ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধি করা হয় লাইনটা থাকবে, তার মানে এটা হাইব্রিড কাঠামোর কথা বলছে, সেই ওয়েবসাইটটা একটা হাইব্রিড কাঠামো। মিথিলা মমিতা একটু আমাকে জানায়ও ব্যাপারটা বুঝছো কিনা। জি স্যার বুঝতেছি। তো এখন এটা হচ্ছে বিষয় যে আমাদের বলছে যে সৌন্দর্য বৃদ্ধি করা হয়। এখন সৌন্দর্য বৃদ্ধি করে কোন ওয়েবসাইটের তৈরিতে? হাইব্রিড কম্বিনেশন বা হাইব্রিড কাঠামোর মাধ্যমে, তাই না? তার মানে আমরা বুঝতে পারলাম কোম্পানির যে ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে সেটা কোন ধরনের কাঠামো? হাইব্রিড কাঠামো বা কম্বিনেশন কাঠামো। মিথিলা বুঝতে পারছো? কোম্পানির যেই ওয়েবসাইট সেটা কি হাইব্রিড কাঠামোর ওয়েবসাইট। হ্যাঁ, কারণ এটা সৌন্দর্য বৃদ্ধির দিকে নজর দেয়। আচ্ছা, এবার কোম্পানি ওয়েবসাইটটা কি হতে পারে চিন্তা করি। এখানে কি বলছে? কোম্পানি তাদের ওয়েব পেজগুলো এমনভাবে তৈরি করেছে যার মূল পেজের সাথে অন্যান্য পেজের কি থাকে? লিঙ্ক যুক্ত থাকে। এখন এই কথাটা আমার বইয়ের কোন জায়গায় আসতে দেখতে হবে। মূল পেজের সাথে অন্য পেজের লিঙ্ক থাকবে, এটা কোথায় আছে আমাকে দেখতে হবে। যদি এটা আমি পেয়ে যাই তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ আমরা বুঝতে পারছি। যেমন দেখো, নেটওয়ার্ক কাঠামোর মধ্যে এই বৈশিষ্ট্যটা কিন্তু আমরা পড়ছিলাম মেন বইতে, যে এই যে মূল পেজের সাথে যখন অন্যান্য পেজের লিঙ্ক যুক্ত থাকে তখন সেই কাঠামোটাই হয় নেটওয়ার্ক কাঠামো বা ওয়েব লিঙ্ক কাঠামো। দেখছো, আমরা কিন্তু মেইন ক্লাস যখন পড়ছিলাম বেসিক ক্লাস 4টা কাঠামোর গঠন, আমি বলছিলাম বারবার এই গঠনগুলো মুখস্থ করতে হবে, কারণ পরীক্ষাতে সৃজনশীলে কোন লাইনটা দিয়ে দেয় সেটা তো বলা যায় না। যেমন একটু আগে দেখলাম যে সৌন্দর্য বৃদ্ধি করা হয়, শুধুমাত্র হাইব্রিড কাঠামোতেই সৌন্দর্য বৃদ্ধি করা হয়। আর এখানে আরেকটা লাইন পাইলাম যে মূল পেজের সাথে অন্যান্য সকল পেজের লিঙ্ক যুক্ত থাকে। তার মানে এই লাইনটা দ্বারাই বুঝতে পারলাম কোম্পানির ওয়েবসাইট হচ্ছে নেটওয়ার্ক কাঠামোর ওয়েবসাইট। মমিতা, মিথিলা সহ সবাইকে বুঝতে পারছো ব্যাপারটা কেমনে ধরতে হবে সৃজনশীল? জি স্যার। ওকে, স্যার বুঝছি। তাহলে আমাদের কি করতে হবে? এই ঘটনাগুলো মুখস্থ করতে হবে। এই জন্য তোমাদের বলছিলাম বেসিক ক্লাসে যেগুলো সব মুখস্থ রাখবা। প্রত্যেকটা কাঠামোর বৈশিষ্ট্য যদি মুখস্থ রাখতে না পারো এই সৃজনশীলগুলো কিন্তু পারবা না। তো এখন আমরা বুঝতে পারলাম যে কোম্পানির ওয়েবসাইট হচ্ছে হাইব্রিড কাঠামো আর কোম্পানি হচ্ছে কি কাঠামো? নেটওয়ার্ক কাঠামো। তো আমরা কিন্তু সূত্র পড়ছি যে যখন আমাদের হাইব্রিড কাঠামো থাকবে এবং নেটওয়ার্ক কাঠামো থাকবে তখন আমাদের কোন যেই ওয়েবসাইট সেটা ব্যবহার করা সুবিধাজনক বলো তো? মিথিলা মমিতা বলো তো কোনটা ব্যবহার করা সুবিধাজনক? হাইব্রিড আর নেটওয়ার্কের মধ্যে কি পড়ছিলাম সূত্রে? হাইব্রিড হবে। ভেরি গুড, হাইব্রিড হবে। হ্যাঁ, চমৎকার। নেটওয়ার্ক হাইব্রিড না? হ্যাঁ, হাইব্রিড। আমরা তো হাইব্রিডে পড়ছিলাম বা কম্বিনেশন পড়ছিলাম। ওই যে আমি তোমাদের পড়াইছিলাম না যে আমাদের যদি নেটওয়ার্ক কাঠামো আর যদি হাইব্রিড কাঠামো থাকে, এই যে নেটওয়ার্ক কাঠামো আর যদি হাইব্রিড কাঠামো থাকে তাহলে হাইব্রিড ব্যবহার করে কি সুবিধাজনক। আমাকে সূত্র পড়ছিলাম, এই জন্য তোমাদের আগে আমি সূত্র দেখাইছি যাতে সূত্র দেখলে বুঝতে পারো। এই সূত্রগুলো মুখস্থ করতে হবে ডাইরেক্ট, কারণ প্রতিটা সূত্র থেকে আমাদের সিকিউতে আসছিল প্রশ্ন। ওকে, যাই হোক, তাহলে আমরা এখন কি করব? এখন আমরা বর্ণনা করি। প্রথম কাজ আমরা উদ্দীপক বুঝলাম, প্রশ্ন বুঝলাম, এবার আমরা সাজায় লিখব। সাজায় লেখার টেকনিক আমি তোমাদের বুঝা দিই। সাজায় লেখার নিয়মটা হচ্ছে প্রথমত তোমাকে নাম বলতে হবে, কোম্পানির ওয়েবসাইটের নাম কি আর কোম্পানির ওয়েবসাইটের নাম কি। এরপরে এক লাইনে বলতে হবে কোনটা সুবিধাজনক। এটা হচ্ছে সৃজনশীল লেখার নিয়ম। সবাইকে বলতেছি সিকিউ লেখার নিয়ম আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, বাকিরা যারা আসো তোমরা বা কেউ মাইন্ড করো না যে আজকে মিথিল আর মমিতাকে বেশি বলতেছি, বাকিদের আমাদেরকে বলতেছেন না কেন? আপনি কি আপনার অফলাইন স্টুডেন্টদেরকে পাই আমাকে ভুলে গেছেন বা আমাদের ভুলে গেছেন? বিষয়টা আসলে ওরকম না। যখনই একটা ক্লাসে নতুন বাচ্চারা জয়েন করে ওদেরকে একটু অ্যাক্টিভ করতে হয়, বারবার ওদেরকে বলতে হয়। যদি ওরা অ্যাক্টিভ হয়ে যায় তখন সবাইকে বলা হয় আর কি। তো তোমরা তো যারা নিয়মিত ক্লাস করো তোমরা তো জানো সিস্টেমটা কি। আর মিথিলা মমিতা আজকেই ফার্স্ট ক্লাস করতেছো, তো এই জন্য আর কি ওদেরকে একটু বারবার কমিউনিকেশন করার জন্য আমি আর কি বললাম। ওকে, তো এটা নিয়ে মাইন্ড করো না কেউ। তো দেখো মিথিলা মমিতা সবাই প্রথম কাজটা হচ্ছে নাম বলতে হবে।
ক কোম্পানির ওয়েব পেজের কাঠামোর নাম হচ্ছে হাইব্রিড কাঠামো বা কম্বিনেশন কাঠামো বা মিশ্র কাঠামো, যে কোনো একটা লিখলেই হবে। আর অপরদিকে খ কোম্পানির ওয়েব পেজের কাঠামোর নাম হচ্ছে ওয়েব লিঙ্ক কাঠামো বা নেটওয়ার্ক কাঠামো। প্রথম কাজ হচ্ছে এই কাজটা করতে হবে, প্রত্যেকটা সিকিউর গহ নাম্বারে একই কাজ করতে হবে। সবাইকে বলতেছি, সিকিউ লেখার টেকনিক আছে, মুখস্থ লিখলে হবে না, সৃজনশীলের ধারাবাহিকতায় লিখতে হবে। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে জাস্ট নাম লেখা, ক কোম্পানির ওয়েবসাইটের নাম কি এবং খ কোম্পানির ওয়েবসাইটের নাম কি। এরপরে লিখতে হবে কোনটা বেশি সুবিধাজনক। তো এরপরে লিখবো যে এই দুটি কাঠামোর মধ্যে কম্বিনেশন কাঠামো ব্যবহার করা সবচেয়ে বেশি সুবিধাজনক। এই লাইন দুটা লিখলে আমি 1 নাম্বার পেয়ে যাব। এভাবে লেখা শুরু করতে হবে। এরপর আমরা কারণ বিশ্লেষণ করব যে কেন নেটওয়ার্ক কাঠামো কেন আমাদের কম্বিনেশন কাঠামো ব্যবহার করা সুবিধাজনক, এটা আমরা কারণ ব্যাখ্যা করব পরে। আগে বলতে হবে ওয়েবসাইট দুইটার নাম, এরপরে বলতে হবে কোনটি ব্যবহার করা সুবিধাজনক, এরপর বলতে হবে মেন ব্যাখ্যা, যে ব্যাখ্যাগুলো দিলে উত্তরটা সাজানো হয়। সিস্টেম হচ্ছে এটা, সৃজনশীল লেখা সিস্টেম এটা, এভাবে আমাদের লিখতে হবে। সবাইকে বলতেছি, সবাইকে আমার কথা বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও, মিথিলা, মমিতা সহ। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতেছি। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা চলো শুরু করি। মনে রাখবা, আমি তোমাদের আরেকটা টেকনিক শিখা দিই। তোমার উত্তরটা যেটা মেন উত্তর হবে, আমরা জানি নেটওয়ার্ক কাঠামো আর হাইব্রিডের মধ্যে হাইব্রিড হচ্ছে মেন কাঠামো বা মেন উত্তর। তো আমি যে কাজটা করব, আমাদের যে হাইব্রিড কাঠামো ব্যবহার করা যে সুবিধাজনক, এটা কেন? কারণ হাইব্রিড কাঠামোর অনেক ভালো দিক আছে, আমাদের নেটওয়ার্ক কাঠামোর দিকটা এত ভালো না, হাইব্রিডেরটাই সবচেয়ে ভালো। এখন যেটা মেন উত্তর হবে সেটার বেশি বেশি গুণগান গাইতে হবে, আর যেটা অন্য উত্তর থাকবে সেটাকে বেশি বেশি কী করব, অপবাদ দিবা, দুর্নাম করবা। অর্থাৎ আমি বলতে চাচ্ছি হাইব্রিড কাঠামো তো আমার মেন উত্তর, কারণ আমাদের হাইব্রিড কাঠামো ব্যবহার করা সুবিধাজনক, সূত্রে পড়ছিলাম। এই জন্য আমাদের বলতে হবে হাইব্রিড কাঠামোর সুনাম, আর বলতে হবে নেটওয়ার্ক কাঠামোর দুর্নাম। তো হাইব্রিড কাঠামোর বেশি বেশি সুনাম বললে হাইব্রিড কাঠামো যে ভালো এটা বোঝা যাবে। এটা লিখলে স্যার ম্যাডাম বলবে যে হ্যাঁ, বাচ্চাটা ভালো লিখছে। অর্থাৎ মেন উত্তর যেটা হবে তার প্রশংসা করতে হবে বেশি বেশি, আর যেটা মেন উত্তর না তার দুর্নাম করতে হবে বেশি বেশি। এইটা আমি তোমাদের বিগত কয়েকটা ক্লাসে বলছিলাম। এবার চলো আমরা প্রথমত সুনাম গাবো বা সুনাম করব কোন কাঠামোর, হাইব্রিড কাঠামোর। প্রথমে বলবো কিছু বৈশিষ্ট্য যেগুলো আমরা পড়ছি বই থেকে। কম্বিনেশন স্ট্রাকচারে একাধিক স্ট্রাকচার ব্যবহার করে ওয়েবসাইট ডিজাইন করা হয়, মানে অনেকগুলো ওয়েবসাইটের মিলিয়ে এই স্ট্রাকচার তৈরি করা হয়। অনেক সময় লিনিয়ার কাঠামো এবং ট্রি কাঠামোর মাধ্যমেই মিশ্র কাঠামো তৈরি করা হয়ে যায়। সায়েন্সের ক্লাস হবে না, হ্যাঁ, আজকে শুধু আইসিটি ক্লাসটা হবে, সায়েন্সের ক্লাস হবে না। আচ্ছা, যেটা বলতেছিলাম যে প্রথম কাজ হচ্ছে আমাদের বলতে হবে যে কয়েকটা বৈশিষ্ট্য, যে হাইব্রিড কাঠামো কেমনে তৈরি হয়, কি কি থাকে, সুবিধা কি কি ইনফরমেশন, এগুলো লিখতে হবে। তো বলে দিলাম দুইটা উত্তর। প্রথমত লিখছি যে হাইব্রিড কাঠামো কয়েকটা কাঠামো মিলে তৈরি হয়, এবং এই দুইটা কাঠামোটার মানে এই হাইব্রিড কাঠামো তৈরি করতে মূলত দুইটা কাঠামো কাজ করে, একটা হচ্ছে লিনিয়ার কাঠামো, একটা হচ্ছে ট্রি কাঠামো। হায়ারার্কিক্যাল কাঠামো না লিখে ট্রি কাঠামো বলতে পারো। এগুলো হচ্ছে মেন বৈশিষ্ট্য লিখব। ফলে কি হয় জানো, লিখছে ফলে একাধিক স্ট্রাকচার ব্যবহার করার ফলে এই ওয়েবসাইটের সৌন্দর্য যেমন বৃদ্ধি পায়, তেমনি ভিজিটারগণ খুব সহজেই এটা ভিজিট করতে পারে। সাপোজ তুমি অনলাইনে ভিজিট করে কোনো একটা প্রোডাক্ট কিনবা, তো যেই ওয়েবসাইটটা তোমার দেখতে সুন্দর লাগে বা তুমি ব্রাউজ করে শান্তি পাবা, সেই ওয়েবসাইট থেকে তুমি পণ্যগুলো ক্রয় করবা, তাই না? এখন কাস্টমার যদি সে ওয়েবসাইটে ঢুকে বিরক্ত হয়, সেই ওয়েবসাইটের যে পণ্যের যে বিজ্ঞাপনগুলো বা সেই ওয়েবসাইটের যে কারিকুলামগুলো, এগুলো যদি সুন্দর না লাগে, কাস্টমার কি তোমার কাছ থেকে কিছু কিনবে না। সাপোজ তুমি ওয়েবসাইট কী করলা, ডিজাইন করে একটা তৈরি করলা, তোমার একটা কোম্পানি আছে, অনলাইনে বিজনেস করতে চাচ্ছ, তো তোমার ওয়েবসাইটটা যদি দেখতে সুন্দর না হয়, কাস্টমার কি তোমার ওয়েবসাইটে কিছু কিনবে না। মিথিলা, মমিতা, খেয়াল রাখো, মনে করো তোমরা একটা বিজনেস করবা, অনলাইনে একটা পেজ খুলছো বা ওয়েবসাইট খুলছো, কিন্তু তোমাদের ওয়েবসাইটটা এত সুন্দর না, দেখতে লাগে বিচ্ছিরি, কথা বলতেছি, হ্যাঁ, দেখতে লাগে বিচ্ছিরি। তারপর এটা ভিজিট করলে ভিজিটার আসলে সন্তুষ্ট হয় না, কত হাবিজাবি জিনিসের মধ্যে রাখছো, মানে বোঝা যাচ্ছে না কোনটা কি রাখছো, বা যারা কাস্টমার তারা আসলে পায় না যে যতটুকু পণ্য থাকার কথা ওয়েবসাইটে অতটুকু নাই, এলোমেলো আছে। তো কাস্টমার যদি মন মতো তোমার ওয়েবসাইট থেকে কিছু খুঁজে না পায়, তো কাস্টমার তো তোমার ওয়েবসাইটে ভিজিটও করবে না, এবং কি করবে না, কোনো প্রোডাক্ট কিনবেও না, তোমার বিজনেসের লস হবে।
তো আমার উচিত কি একটা ওয়েবসাইটকে সৌন্দর্য করতে আমাদের এই স্ট্রাকচার ব্যবহার করা উচিত, কম্বিনেশন স্ট্রাকচার ব্যবহার করলে কী হবে, ওয়েবসাইটটা সুন্দর হবে, ডিজাইন করা যাবে, অনেক বেশি বেশি প্রোডাক্ট দেওয়া যাবে, কাস্টমাররা বেশি আকর্ষিত হবে, কাস্টমাররা বেশি আমার কাছ থেকে কিনবে, আমার বিজনেস লাভবান হবে। তো এই জন্য আমাদের কম্বিনেশন কাঠামো ব্যবহার করা খুবই জরুরি। মিথিলা, মমিতা, বুঝছো ব্যাপারগুলো? জি স্যার। আচ্ছা, এই হচ্ছে বিষয়টা আর কি। তো এটা আমরা জাস্ট মনের মতো করে লিখে দিব। তো হয়ে গেল। তো বুঝতে পারলাম যে বিজনেস করতে চাচ্ছি, বাকির আশা করি বুঝছো। বিজনেসের ক্ষেত্রে আমার কি হাইব্রিড কাঠামো লাগবে। এখন আমি পরবর্তী অংশে কি লিখবো হচ্ছে নেটওয়ার্ক কাঠামো। এখন নেটওয়ার্ক কাঠামোর মধ্যে কিছু অসুবিধা লিখতে হবে, যেগুলো আমাদের হাইব্রিড কাঠামোর মধ্যে ছিল না। অপরদিকে যে ধরনের ওয়েবসাইট কাঠামোতে সবগুলো পেজেরই একের পর এক লিঙ্ক থাকে তাকে নেটওয়ার্ক কাঠামো বলে। এখন নেটওয়ার্ক কাঠামো নিয়ে আমরা দুর্নাম গাবো একটু। হ্যাঁ, শুধুমাত্র নেটওয়ার্ক কাঠামো ব্যবহার করে তৈরি করা ওয়েবসাইট হার্ড ডিস্কে বেশি জায়গা দখল করে। তাই একাধিক স্ট্রাকচার অর্থাৎ কম্বিনেশন স্ট্রাকচার ব্যবহার করে ওয়েবসাইট গঠন করা বেশি সুবিধাজনক। জাস্ট এতটুকু লিখলেই তুমি পুরো সৃজনশীলটার উত্তর পরিপূর্ণভাবে দিতে পারবা বা নাম্বারটা ভালো পাবা। প্রথম কাজ কি ছিল, যেটা মেন উত্তর ছিল সেটা আমরা গুণগান গাইছি বা সেটা ভালো ভালো বলছি। পরবর্তীতে আমরা যখন এই যে হাইব্রিড কাঠামো নেটওয়ার্ক কাঠামো নিয়ে কথা বলতেছি, নেটওয়ার্ক কাঠামো একটা অসুবিধার কথা বলতে হবে। এই অসুবিধার কথা বলে দিলেই স্যার বা ম্যাম বুঝবে যে হ্যাঁ, তোমার উত্তরটা রাইট আছে। হাইব্রিড কাঠামো যে আসলেই বেশি ভালো এটা তুমি বুঝতে পারছো প্রশ্নের উত্তর খাতায় লিখে। এখন এখানে অসুবিধাটা আসলে কি, আমরা যদি নেটওয়ার্ক কাঠামো দিয়ে কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, মেন অসুবিধা হচ্ছে হার্ড ডিস্কে বেশি জায়গা দখল করে। এখন হার্ড ডিস্কে বেশি জায়গা দখল করে এটা মানে কি? এটার মানে খুবই সিম্পল। এটার মানে হচ্ছে সাপোজ আমরা যে মেমোরি কার্ডগুলো ইউজ করি না, এই যে আমরা যে ছবি তুলি, ভিডিওগুলো যে করি, রাখি কোথায় রাখি? মোবাইলের মেমোরিতে রাখি, তাই না? একটা হচ্ছে ফোন মেমোরি, একটা হচ্ছে আমার এসডি মেমোরি, এক্সট্রা মেমোরি। তো এখন কথা হচ্ছে সাপোজ তোমার মোবাইলে অনেক ভিডিও, তারপর হচ্ছে অডিও, তারপর হচ্ছে মিউজিক, এটা সেটা অনেক কিছু আছে। এখন তোমার মেমোরিটা ফুল হয়ে গেছে। এখন এই মেমোরির মধ্যে তুমি কি অন্য কোনো কিছু নিতে পারবা? কারো কাছ থেকে নিতে পারবা না। কেন নিতে পারবা না? কারণ তোমার মোবাইলের মেমোরি ফুল হয়ে গেছে। দেখা যায় মাঝে মধ্যে মোবাইলের মেমোরি ফুল হয়ে গেলে মোবাইল হ্যাং করে, মোবাইল কাজ করে না, দেখা যায় মোবাইল চলেও না মাঝে মধ্যে। তো দেখা যায় বিরক্তিকর একটা অবস্থা যে এত কষ্টের একটা ফোন, এত সুন্দর একটা ফোন, কত সুন্দর ব্যবহার করতেছিলাম, হঠাৎ করে মোবাইল চলতেছে না, বন্ধ হয়ে যাচ্ছে বারবার, বা হ্যাং করতেছে। কেন এরকম হচ্ছে? কারণ মোবাইলের স্পেস খুবই কম। মোবাইলের স্পেস না থাকাতে মোবাইলের র্যামে চাপ পড়ে বেশি, যার ফলে মোবাইল ইউজ করা যায় না। এর ফলে কি হয়, মোবাইলটা বারবার বন্ধ হয়ে যায় বা হ্যাং করে। তোমার এটা ইউজ করতে অনেকটা কি হয়, ঝামেলা মনে হয়। আমার এই কথাগুলো কি বুঝতেছো তোমরা? আমাকে একটু জানাও প্লিজ, রেসপন্স করো। বুঝছো এতটুকু? আচ্ছা, এখন কথা হচ্ছে একটা সমস্যা। হ্যাঁ, কিছু বলো আব্দুল কালাম, বলো, সমস্যা আছে কোনো? সমস্যা হচ্ছে আপনি যে ক নাম্বারে দেখালেন না যে এটা হচ্ছে আপনার হায়ারার্কিক্যাল কাঠামো, কিন্তু আমার এই বইতে মানে সাপ্লিমেন্টে আছে হলো আপনার ক নাম্বারে যে আছে এটা হচ্ছে নেটওয়ার্ক কাঠামো। মানে সবকিছু মিলে, বোর্ড মিলে, উদ্দীপক মিলে সব মিলে, কিন্তু আপনার ক নাম্বারে যে কোম্পানিটার কথা বলছে এটা এখানে বলা হয়েছে আপনার, মানে আমার বইতে বলা আছে হচ্ছে আপনার নেটওয়ার্ক কাঠামো। কেন নেটওয়ার্ক কাঠামো হবে? কারণ আমার ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধি করে হাইব্রিড কাঠামো। নেটওয়ার্ক কাঠামো মতো এরকম তো নাই। আমার মেইন কথা ঠিক আছে, কিন্তু এখানে তো এই মানে যে সাপ্লিমেন্টে এটা দেওয়া আছে, বুঝলেন? আমি আপনাদের পিক তুলে দিব, সমস্যা নেই। এটা হইতে পারে ভুল সংশোধন করছে, হইতেই পারে, কিন্তু আমাদের মেইন স্ট্রাকচার তো আমরা বই থেকে পড়ছি। বইটা তো আমার অবশ্যই ভুল কম, তাই না? মেইন স্ট্রাকচার যেহেতু বইতে পড়ছি, সেক্ষেত্রে আমাদের বৈশিষ্ট্য থেকে আমি তোমাদের বুঝা দিছি যে ক হচ্ছে আমাদের হাইব্রিড আর খ হচ্ছে তোমার ওই নেটওয়ার্ক আর কি। বুঝছো আমার কথা? কথা ঠিক আছে, কিন্তু এখানে ওরা ক লিখছে হচ্ছে আপনার নেটওয়ার্ক আর খ লিখছে হচ্ছে হাইব্রিড, বুঝলেন? আচ্ছা, হইতে পারে তাদের এটা ভুল প্রিন্ট হইতেই পারে বা ব্যাখ্যা ভুল হইতেই পারে, স্বাভাবিক, এটা হইতেই পারে, কিছু কিছু ভুল থাকে, সমস্যা নেই। তারপর আমি দেখে বলবো না, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ, প্রশ্ন করছো। আচ্ছা, এখন বলি, বাকিদের উদ্দেশ্যে মনোযোগ দাও। তো আমি যেটা বলছিলাম, যদি মোবাইলে স্পেসটা খুব বেশি, মানে অনেক কিছু দিয়ে তুমি লোড করে ফেলো, মোবাইল যেমন চলে না, তোমার ভালো লাগে না, মোবাইল ইউজ করতে পারো না, মোবাইল বন্ধ হয়ে যায়, ঠিক তেমনই যখন তুমি এই নেটওয়ার্ক কাঠামো দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করবা, তোমার বেশি হার্ড ডিস্ক লাগবে, বেশি হার্ড ডিস্কে বেশি জায়গা দখল করবে। হার্ড ডিস্ক মানে কি জানো? যে ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের অনলাইন থেকে বা ওয়েবসাইট থেকে একটা স্পেস কিনতে হয়, মেমোরি স্পেস, এটাকে হার্ড ডিস্ক বলে।
মিথিলা মমিতা খেয়াল রাখবা যে হার্ড ডিস্ক হচ্ছে ওয়েবসাইট তৈরি করতে গেলে অনলাইন থেকে ওয়েবসাইটে একটা জায়গা কিনতে হয়, স্পেস কিনতে হয়, এটাকে বলে হার্ড ডিস্ক। এটা আমাদের অনলাইন থেকে কিনতে হবে, গুগল থেকে আমাদের এটা কিনতে হবে, ডলার দিয়ে গুগল থেকে আমরা স্পেস কিনে তারপর ওয়েবসাইট তৈরি করি। এটা হচ্ছে ওয়েবসাইট তৈরি করার সিস্টেম। মিথিলা মমিতা বুঝছো লাইনটা? আমাকে জানায়ও। জি আচ্ছা, এখন কথা হচ্ছে ওয়েবসাইট তৈরি করতে চাও তুমি, সাপোজ মনে করো যে এক কোটি টাকা দিয়ে অনেক বড় একটা স্পেস কিনছো, মনে করো কথার কথা, 1 কোটি টাকা ইউজ করে 1 কোটি টাকা ব্যয় করে তুমি কি করছো, মানে স্পেস কিনছো। তো তুমি চাচ্ছ যে তুমি যতগুলো স্পেস কিনছো যতটুকু এর মধ্যে অনেক বেশি বেশি ওয়েবসাইট তৈরি করবা বিজনেসের জন্য। কিন্তু নেটওয়ার্ক কাঠামো দিয়ে যখন তুমি একটা ওয়েবসাইট তৈরি করছো তোমার প্রায় অর্ধেক পরিমাণ স্পেস চলে গেছে, কারণ এই নেটওয়ার্ক কাঠামো দিয়ে কিছু তৈরি করলে ম্যাক্সিমাম স্পেস গায়েব হয়ে যায়, মানে বেশি জায়গা লাগে। তো যেখানে তুমি হাইব্রিড কাঠামো ইউজ করে তোমার 1 কোটি টাকার তুমি 1 কোটি টাকা দিয়ে যে ওয়েবসাইটটার স্পেস কিনছো এর মধ্যে সাপোজ মনে করো 10টা ওয়েবসাইট তৈরি করতে পারো সুন্দর করে হাইব্রিড কাঠামো ব্যবহার করলে। কিন্তু নেটওয়ার্ক কাঠামো দিয়ে করলে তুমি হয়তো বা 2-3টা পারবা, বেশি পারবা না। এখন তোমার বিজনেসে লস হবে কোনটা? অবশ্যই নেটওয়ার্ক কাঠামোতে, কারণ নেটওয়ার্ক কাঠামো দিয়ে ওয়েবসাইট তৈরি করলে কি হয়, বেশি জায়গা খায়। তো বেশি জায়গা খাইলে কিন্তু আমি বেশি ওয়েবসাইট তৈরি করতে পারবো না। সাপোজ তোমার বিজনেস করার জন্য 10 থেকে 12টা ওয়েবসাইট তৈরি করতে হবে। কিছু কিছু ওয়েবসাইট থাকবে তোমার কসমেটিক্সের, কিছু কিছু ওয়েবসাইট থাকবে পোশাকের, কিছু কিছু ওয়েবসাইট থাকবে তোমার বিজনেস প্রপার্টির বড় বড় জিনিস। এখন এতগুলো ওয়েবসাইট তৈরি করতে গেলে অবশ্যই বেশি পরিমাণ জায়গা লাগবে। এখন বেশি পরিমাণ জায়গা যদি কিনো অবশ্যই তুমি এটা তৈরি করতে পারবা। এখন তুমি যদি নেটওয়ার্ক কাঠামোতে তৈরি করতে যাও একটা ওয়েবসাইটের জন্যই তোমার প্রায় অর্ধেক পরিমাণ জায়গা খেয়ে ফেলবে। তো এটা খুবই অসুবিধাজনক। তো বিজনেসে তোমার লাভ হবে না, লোকসান হবে। তো তুমি চাচ্ছ যে বেশি পরিমাণ ওয়েবসাইট তৈরি করবা যাতে তোমার লস না হয়। আচ্ছা, সমস্যা নাই, আমি রেকর্ড দিয়ে দেবো, দেখে নিও। তো যেটা বলতেছিলাম, মমিতা মিথিলা সহ সবাই খেয়াল রাখো যে আমরা যদি বেশি বেশি ওয়েবসাইট তৈরি করতে চাই বিজনেসের জন্য তাহলে অবশ্যই আমাদের হাইব্রিড কাঠামো ব্যবহার করতে হবে। নেটওয়ার্ক কাঠামো ব্যবহার করলে আমরা 2 থেকে 3টা ওয়েবসাইট তৈরি করতে পারবো, এ বেশি পারবো না। কিন্তু আমার বিজনেসের জন্য লাগবে 10 থেকে 12টা ওয়েবসাইট। আর আমরা এই হাইব্রিড কাঠামো ব্যবহার করি 10 থেকে 12টা ওয়েবসাইট এমনি বানাতে পারবো, সৌন্দর্য হবে, বিজনেসে লাভও হবে। কিন্তু নেটওয়ার্ক কাঠামো ব্যবহার করলে সৌন্দর্য হবে না, লাভও হবে না, বরং লোকসান হবে। এই হচ্ছে মেন বিষয়। এতটুকু কথা বলে দিলে আমি 4-4 পেয়ে যাবো ইনশাল্লাহ। এই হচ্ছে এইভাবে উত্তর করতে হয় পরীক্ষার মধ্যে। তো মোটামুটি এই টপিকটা আমাদের শেষ, আমাদের এই টপিকটা কমপ্লিট হয়ে গেছে। আমরা নেক্সট ক্লাসে নতুন টপিক নিয়ে আলোচনা করব। দুঃখিত, আসলে আজকে আমার ক্লাসটা একটু কমই নিতে হচ্ছে, কারণ আমার একটু যে অনার্সের ক্লাস সেটা আছে, তো ওই জন্য আপাতত ক্লাস আমরা এতটুকুই রাখলাম। তো মমিতা মিথিলা আমি যতটুকু আলোচনা করছি, প্রথমত হচ্ছে নাম বলতে হয়েছে, কোনটা বেশি সুবিধাজনক তা বলতে হয়েছে, এরপরে যেটা সুবিধাজনক সেটার গুণগান গাইতে হবে, আর যেটা অসুবিধা তার দুর্নাম গাইতে হবে। এরপর লাস্টে বলে দিব যে হ্যাঁ আমাদের এই ওই কাঠামো বেশি সুবিধাজনক। এতটুকু লিখলে আমাদের গণং শেষ। এইভাবে আমাদের মূলত এই অংশের উত্তরগুলো করতে হয়। মমিতা মিথিলা আমাকে একটু বললো যে যতটুকু পড়াইছি বুঝতে পারছো কিনা, এটা আমাকে জানায়ও। মিথিলা মমিতা বুঝতে পেরেছো জি কিনা? স্যার বুঝতে পারছি। ওকে, মিথিলা বুঝতে পেরেছ? মিথিলা রেসপন্স করো। আচ্ছা, আমি শুনতে পাইনি, যাক। আর বাকিরা আশা করি বুঝতে পারছো, বাকিরা যারা আছো। তো ওকে, থ্যাংক ইউ। তো বাকিরা যারা আছো বলি, আমার এই টপিকটা শেষ, আমরা নতুন টপিক পড়ে দেন আমরা টেবিল স্টেমল শুরু করব। টেবিল স্টেমল হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। টেবিল স্টেমেলের জন্য আমাদের প্রচুর পরিমাণে বেসিক পড়তে হবে। তো জন্য টেবিল স্টেমেল প্রথম থেকে শুরু করব। আপাতত আরেকটা টপিক বাকি আছে, তাহলে আমার এই অংশ শেষ। এবার টেবিল স্টেমেল করা হয়ে গেলে আমরা পঞ্চম অধ্যায় থেকে আইসিটি পড়া শুরু করব, প্রোগ্রামিং ইনশাল্লাহ। তো আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করলাম। বাড়ির কাজটা আমি তোমাদের দিব না, কিছু কিছু সেগুলো তোমরা দেখে নিও, ঠিক আছে? তো আজকে পর্যন্ত, ভালো থেকো সবাই। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।